জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের রচিত রামভাই স্মরণের দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের একটা অংশ পড়ে শোনাচ্ছি। আজ বুধবার ঠাকুর বিলোনিয়ার বাড়িতে বিরাজ করিতেছেন। আমি মধ্যাহ্নে ভোগের আয়োজন করিতেছিলাম। ঠাকুর ভোগের জন্য বাজার হইতে ব্যাথমা, কচু ওল কচু, আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো, উচ্ছে, সাজনা ইত্যাদি আনিয়া ভোগের ঘরে ঢুকাইয়া সবজিগুলি ভালোভাবে ধৌত করিয়া খোসা ছাড়াইয়া একটি পাত্রে রাখিলাম। ইকমিক কুকারে আনিয়া ভোগ রান্নার প্রবৃত্ত হইলাম। ইকমিক কুকারে 3টি প্রকণ্ড, নিচের প্রকণ্ডতে কাঠ কয়লার দ্বারা আগুন জ্বালানো হইত। মাঝের প্রকণ্ডে জল রাখিয়া নিচের প্রকণ্ডের আগুন উত্তপে উক্ত জলকে গরম করিয়া বাষ্পীভূত হইতেছে। উপরের প্রকণ্ডে নানা রকম কাটা সবজি দেওয়া হইত। এই প্রকণ্ডের তলায় 5টি অতি ক্ষুদ্র ছিদ্র ছিল। মাঝের প্রকণ্ডতে সৃষ্টি বাষ্প উক্ত ছিদ্রপথে প্রবেশ করিয়া উপরে সবজিগুলিকে 20-25 মিনিটের মধ্যে সুসিদ্ধ করিয়া ফেলিত। সিদ্ধ করা সবজিগুলিকে নামাইয়া একটি কড়াইয়ে নুন, ব্যতিরেকে অল্প নারিকেল তেল, শুকনা লঙ্কা এবং সামান্য চিনি সহযোগে উত্তম রূপে মিশ্রিত করিয়া লইয়া সিদ্ধ ভোগের মণ্ড তৈরি হইয়া গেল। অল্প নারিকেল তেল কয়েকখানা সাজনা ভাজিয়া লইয়া ঠাকুরকে নিকেতে ভোগ তৈরি হইল। ঠাকুর পাথরের থালার বাটিতে পরিবেশন পছন্দ করিতেন না। একদিন পাথরের থালায় বাটিতে ভোগ নিবেদন করিলে ঠাকুর বারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম যে পাথরের থালাবাটিতে ভোগ দেওয়া রীতি প্রচলিত আছে। ঠাকুরের উত্তর দিলেন, এই পাথরের থালাবাটিতে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র আছে, উহাতে অতি ক্ষুদ্র কীট বাস করে। আপনারা খালি চোখে দেখতে পান না, কিন্তু পৌণ্ডরিক চোখে সবই দেখা যায়। সেই দিন হইতে বাড়িতে পাথরের বাসন্দিতে ভোগ নিবেদন হইতে বিরত হইলাম। ঠাকুরের ভোগ তৈরি হইয়া গিয়াছে বিধায় আর কাল বিলম্ব না করিয়া 11:30টায় ঠাকুরকে ভোগ নিবেদন করিলাম। ঠাকুর হাত মুখ ধুইয়া 2 চামচ সিদ্ধ ভোগ এবং 2খানা সাজনা ভাজা গ্রহণ করিয়া ভোগ সমাপন করিলেন। ঠাকুর ভোগের রান্না এবং ভোগের পরিবেশনকালে আমার সেজ বৌদি শ্রীমতী পার্বতীবালা দেবী আশেপাশে থাকিয়া আমার সাহায্য করিতেন। ঠাকুর ভোগ গ্রহণ সমাপন করিয়াছেন বিধায় আমি ভোগের থালা নামাইয়া বৌদি সকলের মধ্যে প্রসাদের বাটি দিয়ে বলিলাম, বৌদি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া ভোগের থালা সরাইয়া নিতে উদ্যত হইলে ঠাকুর বলিয়া উঠিলেন, মা, আমার একখানা কাপড়ের পাড় দিতে পারবেন? রাতাবধি আবার প্রবল বাতাব্ধি আবার প্রকট হইতে শুরু করিয়াছে। বৌদি, হ্যাঁ বাবা, দিতেছি বইলা ঘর হইতে বাহিরে চলিয়া গেলেন। আমার এই মেজ বৌদি একটা মাত্র কন্যা সন্তান। বহু উপাচারের করিয়া আর কোনো সন্তান হইল না। আজ ঠাকুর তাহার কাছে কাপড়ের পাড় চাহিলেন। বৌদি একরাশ আশায় বুক বাঁধিয়া আজ তিনি ঠাকুরের কাছে একটি পুত্র সন্তানের কামনা করিলেন। দ্বিপ্রহরাদিকে ভোগ নিবেদন সমাপন করিয়া বড় ঘর ঝাড় দিয়া ঠাকুরকে শয়নের ব্যবস্থা করিতেছি, এমন সময় বৌদি কাপড়ের পাড় লইয়া উপস্থিত হইলেন। বৌদি ভাবিয়াছিলেন যে আমি ভোগ অন্তে ঠাকুরকে ত্যাগ করিব এবং উনি একাকী ঠাকুরের কাছে আপন মনোবাসনা প্রকাশ করিবেন। এখন আমাকে দেখিয়া অপ্রস্তুত হইলেন এবং
নিজ মনোবাসনা ব্যক্ত করিবার সাহস পাইলেন না। কাপড়ের পাখানা ঠাকুরের হাতে দিয়া ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করিয়া ফিরিয়া যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, মা, যা ভাগ্যে কইরা আনেন না তা কামনা কইরা মনোকষ্ট পান কেন? ভাগ্যং ফলতি সর্বত্র। যাহা ভাগ্য করিয়া আসিয়াছিলেন তাহাই পাইয়াছেন। এই বলিয়া ঠাকুর চুপ করিলেন। বৌদি ঘর হইতে বাহির হইয়া গেলেন। একটা কিছু হইতেছে বুঝিতে পারিয়া আমি ঠাকুরকে শয়ন দিয়া ভিতরে বাড়িতে যাইয়া বৌদিকে জেরা করিতে শুরু করিলাম। জানিতে চাহিলাম কি কারণে ঠাকুর অযাচিতভাবে এই কথাগুলি বলিলেন। বৌদি ভয়ে পাইয়া সব সত্যি কথা প্রকাশ করিয়া দিলেন এবং বলিলেন, তিনি ঠাকুরের কাছে পুত্র সন্তান কামনা করিতে আসিয়াছিলেন, কিন্তু ঘরে আমাকে উপস্থিত দেখিয়া মুখে প্রকাশ করিতে পারেন নাই। ঠাকুরকে প্রণাম করিতে করিতে মনে একটা পুত্র সন্তানের কামনা করিয়াছিলেন। তার উত্তরে ঠাকুর উক্ত কথাগুলি বলিয়াছেন। অন্তর্যামী ঠাকুরের নিকট অবিদিত কিছু নাই। ইংরেজি 1910 সাল। অবিভক্ত ভারতবর্ষে বাংলায় ফেনী জেলায় আমার জন্ম। আমি পিতা মাতার কনিষ্ঠ পুত্র। পিতৃদেব যথাসময়ে ফেনীর এক প্রখ্যাত জ্যোতিষীকে বাড়িতে আনিয়া জন্মের দিন, ক্ষণ, লগ্ন, রাশি, নক্ষত্র বিচার করিয়া আমার নিমিত্ত এক কোষ্ঠী তৈরি করিলেন। সর্বদিকে বিচার বিশ্লেষণ করিয়া জ্যোতিষী আমার পরমায়ু নির্ধারণ করিলেন 39 বছর 1 মাস। জ্যোতিষী মহাশয় কোষ্ঠী তৈয়ার করিয়া বাটিস্থ গুরুজনের সমক্ষে গণনা মতে আমার ভাগ্যফল বিস্তারিতভাবে বর্ণনা করিলেন। মাতৃদেবী আমার পরমায়ু এবং ভাগ্যফল শুনিয়া তথা হইতে মুখ ভার করিয়া অন্তঃপুরে যাইয়া একান্তে নিভৃতে বসিয়া কাঁদিতে লাগিলেন। জ্যোতিষী মহাশয় প্রস্থান করিলে পিতৃদেব ভিতরে বাড়িতে যাইয়া মাতা ঠাকুরনের এইরূপ বিমর্ষভাবে কারণ জানিতে চাহিলে মাতৃদেবী কান্নাকাটি শুরু করিলেন এবং বলিতে লাগিলেন, এই পুত্র সন্তানের পরমায়ু শুধু 39 বছর 1 মাস। উনি অনাগত ভবিষ্যতের পুত্রের শোকে আশঙ্কা হতবিলম্ব হইয়া পড়িলেন। পিতৃদেব বহু বোঝাইয়া মাতৃদেবীকে আশঙ্কার হাতে হইতে নিবৃত্ত করিতে পারিলেন না। বাড়ির সকলে মাতৃদেবীর এই বিমর্ষ ভাব লক্ষ্য করিয়া উৎকণ্ঠিত হইয়া পড়িলেন। তদনুসারে চট্টগ্রাম হইতে এক প্রখ্যাত জ্যোতিষীকে আনিয়া দ্বিতীয়বার আমার কোষ্ঠী তৈয়ার করা হইল। ভাগ্যের বিড়ম্বনা, দ্বিতীয় কোষ্ঠীর বিচারেও আমার পরমায়ু নির্ধারিত হইল 29 বৎসর 9 মাস। সকলে ইহাকেই ভবিতব্য বলিয়া মানিয়া লইলেন। দিন, মাস, বৎসর অতিক্রান্ত হইয়া যাইতেছে। আমি বড় হইয়াতে উঠেছি। স্কুলে গণ্ডি ছাড়িয়া কলেজে প্রবেশ করিলাম। মাতা ঠাকুরানী যার পর্যায়ে আমার আয়ুষ্কাল লইয়া চিন্তিত হইয়া পড়িলেন। আমি কলেজে পড়ি এমন অবস্থায় বরদা একদিন ঠাকুরকে আমার ফেনীর বাড়িতে নিয়ে আসিলেন। ঠাকুরের বাড়িতে বিধায় সকাল বিকাল দুবেলায় ভক্ত সমাগম হইতে শুরু করিলেন। বাড়িতে আনন্দ উৎসবের মধুর হাট বসিয়া গেল। দিনগুলি পরমানন্দে কাটিতেছিল। এমনত অবস্থায় একদিন দ্বিপ্রহরে ঠাকুর মধ্যাহ্নে বিশ্রাম সমাপন করিয়া বাটিস্থ গুরুজনগণ সকলেই ঠাকুরের প্রসঙ্গে শ্রবণ করিতে তথায় উপস্থিত হইলেন। মাতা ঠাকুরানী সর্বপ্রথম বলিয়া উঠিলেন, বাবা,
আমার একটা আর্জি আছে, যদি অভয় দেন তো বলিতে পারি। ঠাকুর মাথা নাড়িয়ে সম্মতি দিলে মাতা ঠাকুরানী দুই জ্যোতিষীর দ্বারা আমার কোষ্ঠী বিচার এবং 39 বৎসর 9 মাসের পরমাণু উপাখ্যান বিবৃত করিয়া ঠাকুরের উপদেশ প্রার্থনা করিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া জ্যোতিষীর দ্বারা তৈরি দুইখানি কোষ্ঠী চাহিয়া লইলেন। গভীরভাবে কোষ্ঠীগুলি নিরীক্ষণ করিয়া ঠাকুর বলিলেন, বিচারে একটু ঘাটতি আছে। জ্যোতিষীরা বা গণনা করেছেন বাস্তবে পরমায়ু তার দ্বিগুণ। আমাকে একটা কলম আর কাগজ দেন, আমি ঠিকুজি বানাইয়া দিতেছি। বলিতে বলিতে কোষ্ঠী দুইখানি ছিঁড়িয়া দিলেন। বরদা কাগজ কলম দিলে ঠাকুর খসখস করিয়া লিখিতে শুরু করিলেন। নানা রকম ছক কাটিয়া অঙ্ক কষিয়া 8 ঘণ্টার মধ্যে আমার ঠিকুজি তৈরি করিয়া ফেলিলেন। ঠাকুরের বিচারের পরমায়ু বাড়িয়া গেল 79 বৎসর 10 মাস। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারাও আমার ফেসবুক পেজটা লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন, কমেন্টস করবেন। জয় রাম।